নমস্কার সকলকে। আজকে একটা কথা আজকে বলছি আর কি। কালকে যোগ্যদের যে মিছিল বা যে আন্দোলনের প্রস্তুতি, তার আগে কিছু কথা বলা আমার আছে। তো আমি একজন যোগ্য ক্যান্ডিডেট। তো এই মতো অবস্থায় আমার কিছু বক্তব্য আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট। আগের দিন 19 তারিখে সিজিআই এর বেঞ্চে যে আর্গুমেন্ট হয়েছে তাতে কিন্তু এসএসসি এবং রাজ্য সরকারের যে আর্গুমেন্ট ছিল তাতে আমরা খুবই হতাশ। তারা কিছু বক্তব্য, তাদের তাদের কোনো রকম মানে কোনো প্রস্তুতিই নেই। তারা লড়াই করতে গেছে আমাদের হয়ে। খুব ইম্পর্টেন্ট জায়গায় দাঁড়িয়ে আছে আজকে মামলাটা। তাতে সিজিআই এর ফার্স্ট হাফে যেটা ছিল, উনি উনি যেভাবে আর্গুমেন্ট গুলো শুনেছেন এবং যেভাবে ক্রস করেছেন, কারোর কোনো উত্তর ছিল না। এসএসসি তো একদম যাচ্ছে তাই অবস্থা, রাজ্য সরকার তো কাঁপছিল। তো সে সময় আমরা দেখেছি যে একটা মেটা ডেটা উনি চেয়েছিলেন সিবিআই এর কাছ থেকে 2টোর সময় জমা দিতে। তো সেকেন্ড হাফে যখন উনি বসলেন তখন ওনার মুডটা অনেক বেশি ইজি, একটুখানি হালকা হয়েছিল এবং ওনার কাছে একটা টেন্টেড এবং আনটেন্টেড এর একটা সীমারেখা উনি তৈরি করে ফেলেছিলেন। এবং সেটা কিন্তু ওই যে স্ক্যান ওএমআর এর, তার যে সিএফএসএল কলকাতা থেকে যে পাওয়া রিপোর্টের উপর হয়তো, কিন্তু তিনি এখনো পর্যন্ত তার কাছে দুটো জিনিস ক্লিয়ার করতে হবে। একটা হচ্ছে কি না, এই ডেটাটা অথেন্টিক কিনা, এইটাকে আমাদের প্রমাণ করতে হবে। এবং উনি আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন যে স্ক্যানের আগে কোন রকম ভাবে এই ওএমআর এ, এই যে ওএমআর গুলো যে অরিজিনাল ওএমআর ছিল সেগুলো মিসপ্লেস হয়েছে কিনা, চেঞ্জ হয়েছে কিনা, বা সেখানে কোন রকম ডিস্টরশন হয়েছে কিনা। এই জায়গাটা কিন্তু খুব মারাত্মক জায়গা উনি তুলেছেন। তো আমার কিছু বক্তব্য আছে এবং কিছু প্রমাণ আমি দেখাচ্ছি। আমি আমার নিজের যেটাই আমি দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই। আমার কোনো ভয় নেই, আমার কোনো লুকোছাপাও নেই। তো আমি 9, 10 এবং 11, 12 দুটোতেই পাস করেছিলাম। আমি ইন সার্ভিস টিচার ছিলাম এবং 9, 10 এবং 11, 12 দুটো পরীক্ষাই দিই। যেহেতু আমি এলিজিবল ছিলাম এবং সরকার থেকে আমাদের পারমিশনও দেওয়া হয় সেম স্কেলে এবং হায়ার স্কেলে পরীক্ষা দেওয়ার। তো এই মতো অবস্থায় এটা হচ্ছে আমার 9, 10 এর অ্যাডমিট কার্ড। তো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এটি আমার অ্যাডমিট কার্ড এবং এখানে হচ্ছে রোল নাম্বার। তো এই রোল নাম্বারের ক্ষেত্রে যে জায়গাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, এই যে দেখুন আমার এখানে সিগনেচার আছে, হ্যাঁ, এখানে আমার ভেনু কোড আছে, 1124 হচ্ছে আমার ভেনু কোড। আচ্ছা, আমি এখানে কিছু উম, লিখি, মানে ভেনু কোড, আচ্ছা ভেনু কোড যে 87, আমার সাবজেক্ট, সরি, এই সাবজেক্ট হচ্ছে 87। আমার সাবজেক্ট ছিল ফিজিক্যাল সায়েন্স, 9, 10 গ্র্যাজুয়েট স্কেলে। তো আমার ভেনু কোড ছিল 1124, বর্ধমান মিউনিসিপাল গার্লস হাই স্কুল। এরপরে যে ডকুমেন্টসটা, সেটা হচ্ছে আমাদের একটা স্ক্যান ওএমআর কপি। এটা কিন্তু আমরা কোথাও কুড়িয়ে পাইনি, হ্যাঁ, ওএমআরটা কোথাও কুড়িয়ে পাইনি, এটা কিন্তু বারবার বলছি। এটা কিন্তু আমরা এসএসসির ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করেছি, এটা কিন্তু মনে রাখতে হবে। আগের দিন এই কথাটা উঠলোই না যে এই ওএমআর গুলো এলো কোথা থেকে। আপলোড হয়েছিল একটা অথেন্টিক ডেটা, হাইকোর্টের যদি অথেন্টিসিটি না থাকে তাহলে সেটা একটা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে চলে এলো, এটা হয় নাকি তাই? আচ্ছা, এখানে যে জায়গাটা ইম্পর্টেন্ট দেখুন, রোল নাম্বার কি 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 পয়েন্ট ছিল, রোল নাম্বার, ভেনু কোড। সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এই যে কোশ্চেন বুকলেট সিরিজ নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু মোড় ঘুরিয়ে দেবে, আমি বলে দিলাম। আচ্ছা, সাবজেক্ট কোড 87। আমি জেনারেল আদার্স যে ডেটা গুলো ছিল। আচ্ছা, এখানে দেখুন আমার সিগনেচার এবং যিনি ইনভিজিলেটর ছিলেন তার সিগনেচার। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই অ্যাডমিট কার্ডের সিগনেচার এবং এই ওএমআর এর সিগনেচার মিলতেও পারে, নাও মিলতে পারে। এবার প্রশ্ন তারা বলবেন কেন? তা এক একটা এক্সাম হলেতে দুজন করে ইনভিজিলেটর ছিলেন এবং এরকমও কিছু কিছু ক্ষেত্রে হয়েছে যেখানে হয়তো হয়তো অ্যাডমিট কার্ডে একজন ইনভিজিলেটর সই করেছেন আর ওএমআর এ আরেকজন সই করেছেন। তো এটা নিয়ে খুব একটা বড় ইম্পর্টেন্ট ইস্যু নয়। এই ডেটা এসএসসির কাছে আছে যে কোন ভেন্যুতে, কোন কোন ভেন্যুর কোন রুমে কোন ইনভিজিলেটর ছিল, তার ডেটা এসএসসির কাছে আছে। আচ্ছা, এবার আসল জায়গাটায় আমি আসি, যেটা পুরো মোড় ঘুরিয়ে দিতে পারে। এই যে এটা দেখছেন, এটা কিন্তু আমার 9, 10 এর যে ফিজিক্যাল সায়েন্স তার প্রশ্ন। হুম এবং
এই প্রশ্নটা যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখুন এর কোশ্চেন বুকলেট নাম্বারটা, এর কোশ্চেন বুকলেট নাম্বারটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সবাই। এই কোশ্চেন বুকলেট নাম্বারটা হচ্ছে 173333। তাহলে এই যে নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু আমরা নিজে হাতে করে এই ওয়েমারটাতে লিখেছি। এই যে দেখুন, নিজে হাতে করে কিন্তু এই নাম্বারটা লিখেছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই যে নিজে হাতে করে লিখেছি। এবং এইটা, এই যে 22 লক্ষের যে যত ওএমআর আছে, এবং এই যে ধরুন যে এই যে এখানে দেখুন এই যে ওএমআর এর এই যে বার কোডের সাথে যে নাম্বারটা, এটা ইউনিক কোড। এবং এই ইউনিক কোড নাম্বারটা আর আমার বুকলেট নাম্বারটা আমার রোল নাম্বারের এগেনস্টে কিন্তু এসএসসির কাছে ডকুমেন্টেশন আছে, কারণ আমরা পরীক্ষা যেদিনকে দিয়েছি সেই সময় ইনভিজিলেটররা কিন্তু এই ডেটাগুলো আমাদের কাছ থেকে নিয়ে সই করিয়েছিলেন প্রেজেন্ট সিটে। প্রেজেন্ট করার যে সিট ছিল তাতে আমরা সিগনেচার করেছিলাম, এই ডেটাগুলো এসএসসির কাছে আছে। অতএব এটা কিন্তু একটা বিশাল বড় ডেটা, মানে প্রমাণ যে এই যে ওএমআর গুলো অথেন্টিক। সুপ্রিম কোর্টের কাছে এখন অথেন্টিসিটি একটা সব থেকে বড় সমস্যার। উনি চাইছেন যে একটা কোনো ডেটা অথেন্টিক হোক, আমি সেগ্রিগেশন করে দেবো, এটা উনি চাইছেন। যেটা আমার প্রায় আমি 4-5 বার হিয়ারিংটা শুনেছি 19 তারিখের, তো সেটা থেকে আমার মনে হয়েছে। এবং এর থেকে বড় অথেন্টিসিটি আর কি হতে পারে? এবার বলবেন যে সবাইকার কাছে নেই, হ্যাঁ দরকার নেই সবাইকার কাছে, কিছু জনের কাছে আছে, সেই ডকুমেন্টস থেকে তো প্রমাণ হচ্ছে, তাহলে মিলছে কি করে? এবং এসএসসির কাছে তো আছে। এবার আরেকটা জায়গায় চলে আসি, তাহলে এই যে ওএমআর গুলো, এই ওএমআর গুলো তো এসএসসি কিনেছে টেন্ডার করে, এসএলএসটি 2016 এক্সামের জন্য কিনেছে। তাহলে যে কোম্পানি থেকে টেন্ডারে করে কিনেছে, তাহলে সেই কোম্পানি তো নিশ্চয়ই এই রেকর্ডটা আছে যে এসএসসি কে এই সিরিয়াল নাম্বার তারা সাপ্লাই করেছে কিনা। এবং শুধু তাই নয়, একটা ওএমআর তে এই নাম্বারটা ছাড়াও দেখুন এই যে এই সাইডে লেফট সাইডের একদম এইদিকে এখানে দেখুন দুটো আলাদা আলাদা কোড নাম্বার আছে। তাহলে এই কোড নাম্বার গুলো কিন্তু ইউনিক। এবং এইগুলো কিন্তু যাদের কাছ থেকে এসএসসি এই পেপার গুলো কিনেছে তাদের কাছ থেকে কিন্তু রেকর্ডেড আছে। শুধু তাই নয়, এই কোশ্চেন বুকলেটটাতে এখানে সেখানে কোথাও ছাপা হয়নি, নিশ্চয়ই কোনো একটা সিকিউর জায়গা থেকে এটা প্রিন্ট হয়ে এসছে। এবং সেটাও সেটাও নিশ্চয়ই এই কোডটা ইউনিক কোড, এই কোডটা তো অবশ্যই ইউনিক কোড, এটা ছাড়া কারণ নেই। তাহলে এই যে জায়গাগুলো এগুলো কিন্তু এসএসসির কাছে সব আছে। তাহলে আমরা আবেদন করছি সিজিআই এর কাছে যে এই জায়গাটা আপনি দেখুন, এই যে ওএমআর গুলোর অথেন্টিসিটি নিয়ে কেন প্রশ্ন উঠবে? আর এখানে যদি কেউ বলে যে হ্যাঁ চেঞ্জ হয়েছে, সেখানে তো সিএফএসএল কলকাতা বলেছে যে 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 ওগুলো হচ্ছে অরিজিনাল হার্ড ডিস্ক, এবং ওর মধ্যে যে ডেটা আছে সেখানে কোনো রকম কারচুপি হয়নি। এরপর চলে আসি সিজিআই যে প্রশ্ন, যে পয়েন্টটা তুলেছেন সেটা হচ্ছে যে স্ক্যানিং এর আগে কোনো রকম ম্যানিপুলেশন হয়েছে কি না। তাহলে এখানে তাহলে আমরা আমাদের কিছু দুটো পয়েন্ট আমি বলছি। সেটা হচ্ছে উনি চেয়েছেন যে কবে স্ক্যানটা হয়েছে মেটা ডেটা চেয়েছেন, মানে কত তারিখে স্ক্যান হয়েছে সেই ডেটাটা আছে। এবং ইমেলের যে আদান প্রদান হয়েছে এসএসসি এবং নাইসার থেকে, তাহলে সেই ইমেলের আদান প্রদানের ডেটটা যদি আমরা দেখি তাহলেই মিলে যাবে। আর আরো আরেকটা পয়েন্ট, যদি এইগুলো যদি আগে থেকে ম্যানিপুলেটই যদি হয়ে থাকতো তাহলে তো এই সমস্যাগুলোই আসতো না। তাহলে তো কারুর তো ওএমআর এর রেসপেক্টে যে নাম্বার আর এসএসসি সার্ভারে যে নাম্বার আছে, এই মিসম্যাচই হতো না। এটা তো ভেবে দেখতে হবে। এ আর আর আরেকটা পয়েন্ট যেটা সেটা হচ্ছে ধরুন অনেক অনেক ক্যান্ডিডেট 25, 30, 33, 35 পে ওয়েট প্যানেলে আছেন বা ওয়েটিং লিস্টে আছেন। তাহলে তারা যদি, তাহলে এই নাম্বার ক্যান্ডিডেট গুলো যারা আছে, বহু ক্যান্ডিডেট আছে, তাহলে তারা তাহলে যদি ম্যানিপুলেশনই করবে তাহলে তারা নিশ্চয়ই ওই কম নাম্বার পাওয়ার জন্য ম্যানিপুলেশন করবে না। এটা তো আমাদের সিজিআই, মাননীয় সিজিআই ভাবা উচিত। এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং সমস্ত যোগ্য মঞ্চ বা সমস্ত যারা যারা আমরা এসএলপি করেছি তাদের কাছে অনুরোধ, প্রত্যেকটা এসএলপি থেকে আমরা যারা যোগ্য হিসেবে নিজেদের দাবি করছি কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত নয়, কোনো অভিযোগ যাতে আমাদের বিরুদ্ধে নেই, অন্তত
প্রত্যেকটা এসএলপি রেসপেক্টে একটা কি দুটো এইরকম কোশ্চেন বুকলেট আর ওএমআর যদি 9-10 হয় জমা দিতে পারেন, আর সঙ্গে অ্যাডমিট জমা দিন। 11-12 চিন্তা করার কিছু নেই। 11-12 বলবেন তো আমাদের তো ওএমআর নেই, ওটা আরো ভালো। আমরা 11-12 ওএমআর কখনোই পাইনি বা দেখিনি। তো আমরা কিন্তু এই আর্গুমেন্টটা করতে পারি আমাদের কোশ্চেন বুকলেট ফেলে দিয়ে এবং অ্যাডমিট কার্ড দিয়ে, যে এটা বলা যে আমাদের যে 11-12 যে ওএমআর আছে, সেই ওএমআরটা কিন্তু সুপ্রিম কোর্টেই জমা আছে, রেজিস্ট্রারের কাছে জমা আছে 9 নভেম্বর 2023 অর্ডারের রেসপেক্টে। তো সেই ডেটা তো সিজিআই এর কাছে আছে। তাহলে আমাদের 11-12 যে কোশ্চেন বুকলেট, সেই কোশ্চেন বুকলেট নাম্বার থেকে মিলিয়ে নিন সেখানে যে ওএমআর আছে সেটা ম্যাচ করছে কিনা। 100% ম্যাচ করবে। এবং এটাই হচ্ছে এই যে স্ক্যান ওএমআর এর একটা অথেন্টিসিটি প্রমাণের একটা বড় প্রমাণ। এবং এইটা আমরা সবাইকে বলছি যে এইটা আপনারা সুপ্রিম কোর্টের সামনে প্রেজেন্ট করুন। অন্তত একজন দুজনের হলেই হবে, সবাইকার প্রয়োজন নেই। সবাইকার থাকার সম্ভাবনাও হয়তো কম। এই পয়েন্টটা এই পয়েন্টটা আমি সবাইকে বলছি যেন এই জায়গাটা কিন্তু আমরা সবাই মিলে যেন আর্গুমেন্ট করি। আমাদের কিন্তু ওই ডেটাটাকে অথেন্টিক করতেই হবে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে আমার আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, ধরুন আগের দিন যে উম, আহ, যে ক্লাবিং এর যে ব্যাপারটা বলেছেন আমাদের মনোজ সিংভি এবং কপিল সিব্বাল, সেখানে বলা হয়েছে যে 9-10 এবং 11-12 এর সাথে ক্লাবিং গ্রুপ সি গ্রুপ ডি করে আমাদেরকে একটা বাজে একটা পার্সেন্টেজে নিয়ে যাওয়া হয়েছে। আমি সেটা বলছি না। এসএসসি প্রপার ডেটাই দিচ্ছে না। এসএসসি তো উচিত প্রত্যেকটা একদম সাবজেক্ট ভেঙে ভেঙে, প্রত্যেকটা ক্যাটাগরি ভেঙে ভেঙে ডেটাটা দেয়া। আজকে দেখুন, আমি যদি এই ডেটাটা বানাতে পারি, ক্লাস 9-10 এর এটা হচ্ছে ডেটা, সেখানে উর্দু, তেলেগু, সাঁওতালি এই সমস্ত সাবজেক্ট গুলিতে কোনো রকম ওএমআর মিসম্যাচ, কোনো ম্যানিপুলেশন নেই। তাহলে এখানে তো আমরা কাঁকড়ই নেই, চাল শুধুটাই চাল ফেলে দেবো সব। ফিজিক্যাল সায়েন্স 2901 টোটাল ভ্যাকেন্সি, তার রেসপেক্টে 48টা ওএমআর মিসম্যাচ। তাহলে আমি টোটাল ভ্যাকেন্সি রেসপেক্টে হিসেব করলে 1.65। হিন্দি, ম্যাথ দেখুন 2205। তার মানে কি এখানে 98.5% মানুষকে ফেলে দেবো এই 1.6%-এর জন্য? ম্যাথামেটিক্সে 3.6%-এর জন্য 97%-কে ফেলে দেবো? লাইফ সায়েন্সে 4%-এর জন্য এই 96%-কে ফেলে দেবো? তাহলে এই ডেটা যদি আমি দিতে পারি, তাহলে এসএসসি কেন এটা দেবে না? আর একটা কথা বলি, এই যে 22 লক্ষের গল্প বলা হচ্ছে, আমরা যতদূর জানি 2016 সালের প্রথমবার বিএড মাস্ট হয়েছিল পরীক্ষা, এবং সেই সময় পশ্চিমবঙ্গে 2 লাখ ক্যান্ডিডেট বিএড করা, তার বেশি ছিল না। এবং এসএসসি এই ডেটাটা দেওয়া উচিত, টোটাল কতজন 9-10-এ পার্টিসিপেট করেছিল, টোটাল কতজন 11-এ পার্টিসিপেট করেছিল, তার মধ্যে কোন সাবজেক্টে কতজন করেছিল, এবং তারা কতজন পাস করেছিল রিটেন পরীক্ষায়, কতজন ইন্টারভিউতে প্রেজেন্ট ছিল, তার মধ্যে একটা ডেটা দিয়ে সেখান থেকে কত ইরেগুলারিটিস আছে সেই হিসেবটা সিজিআই এর সামনে দিক। তাহলে ওনার কাছে ক্লিয়ার হবে যে এখানে চাল আর কাঁকড়ের ব্যাপারটা কি। এই দেখুন 11-12 এর এই ডেটা, এখানে 7 থেকে 8টা সাবজেক্ট আছে যেখানে কোনো রকম ম্যানিপুলেশন নেই। আমার নিজের সাবজেক্ট কেমিস্ট্রি, আমি কেমিস্ট্রির কথা বলি, 590টা টোটাল ভ্যাকেন্সির মধ্যে 20টা ম্যানিপুলেশন, তাই 3.38। তাহলে আজকে এই 3.38 এর জন্য 96.5% কে আপনি ফেলে দেবেন? এটা কি করে? এটা 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 বিচার হচ্ছে? এটা কি ন্যায় বিচার আমরা পাচ্ছি? 3.5% ফিজিক্সে 96.5% ফেলে দেবেন? কম্পিউটার সায়েন্স 95% ফেলে দেবেন? এটা হিন্দি ফেলে দেবেন? এটা কিছু সাবজেক্টে ইরেগুলারিটিস খুব বেশি, তো সেইগুলোর সাথে তাহলে আমাদেরকে তো সেগ্রিগেট করতেই হবে। নাহলে আপনি আমাদের ক্ষেত্রে যে প্যানেলটা হয়েছিল সেটা তো আর জেনারেল প্যানেল নয়। আমাদের ভলিউম 2 তে সমস্ত প্যানেলের ডিটেলস দেয়া আছে, তাতে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের রেসপেক্টে আমাদের প্যানেল তৈরি হয়েছে। তাহলে আমরা কি করে এইভাবে হতে পারে? বায়োসায়েন্সে দেখুন 12%, 465 থেকে 56, তাহলে 88%-কে ফেলে দেবেন? এটা হয় নাকি তাই? এবং এখানেও তাই,
সেখানেও হার্ডলি 2 লক্ষ ক্যান্ডিডেট হয়তো পার্টিসিপেট করেছে। আমি 1.5 লাখ দিয়েছি, আমি জানি না এক্সাক্ট অ্যাপ্রক্সিমেট হিসাব, কিন্তু 2 লাখের বেশি হবে না, কারণ সে সময় বিএড করা ক্যান্ডিডেট 2 লাখের বেশি ছিল না, এবং সেটা সেই সময় কাগজে বেরিয়েছিল। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে রিটেনশন অফ রেকর্ড। আজকে এই টোটাল মামলাটা দাঁড়িয়ে আছে রিটেনশন অফ রেকর্ডের উপর। তার কারণ 9ই নভেম্বর 2023-এ আমাদের সুপ্রিম কোর্টের কাছে কিন্তু আজকে যে ডেটা আছে সেদিনকেও সেই একই ডেটা ছিল। তারপরেও কিন্তু সুপ্রিম কোর্ট ফার্স্ট পয়েন্টে যেটা বলেছিল সেটা হচ্ছে মেনটেনেবিলিটি অফ দিস পিটিশনটাকে ফ্রেশলি বিচার করতে বলেছিল, যে আদৌ ওই টাইম পিরিয়ডের পর সেগুলো মেনটেনেবল কিনা। তাই দেখা যাক কি কি আছে গোটা ভারতবর্ষ জুড়ে এই সমস্ত রেকর্ড রাখার নিয়ম কি। এই যে ইউপিএসসি, ভারতবর্ষের সব থেকে 1 নম্বর সার্ভিস কমিশন হচ্ছে ইউপিএসসি। তারা কি করে না, তাদের গুরুত্বপূর্ণ যেটা নিয়োগ সেটা হচ্ছে আইএস আইপিএস সিভিল সার্ভিস। তো বলছে তাদের এক্সামের আনসার শিট রাখার টাইম হচ্ছে 6 মাস। হ্যাঁ, একদম ঠিক শুনছেন আপনি, 6 মাস। আমাদের এটা সুপ্রিম কোর্টের ভলিউম 5-এ 252 পাতায় ইয়ে করা আছে, আছে রেকর্ডেড করা আছে। আচ্ছা, ওএমআর ডেটা 1 বছর। মার্কস ফাইল, এই যে আজকে যে আমরা যে আমাদের এসএসসির কাছে যে মার্কসের যে ডেটাটা আছে, যেটার সাথে মিসম্যাচ করছে ওএমআর ডেটা, সেই মার্কস ফাইল রাখার টাইম হচ্ছে 2 বছর। তাহলে আমাদের ক্ষেত্রে কতখানি অন্যায় হচ্ছে দেখুন। আজকে আমাদের পরীক্ষা হয়েছে 2016 সালে, তার রেজাল্ট, রিটিনের রেজাল্ট বেরিয়েছে 2017-র 2রা মে। 11-12-এর প্যানেল বেরিয়েছে নভেম্বরের 27শে নভেম্বর, আর 9-10-এর প্যানেল বেরিয়েছে 12ই মার্চ 2018। তাহলে তার থেকে আমি যদি 2 বছর ধরেও নিই, তাহলে 2019-এই সব 2019 কি 20-র মধ্যে শেষ হয়। তাহলে তার 19-এর ডিসেম্বরে অলরেডি প্যানেল এক্সটেন্ডের অবস্থা ক্যান্সেল, প্যানেল এক্সপায়ার্ড করেছে। 2021 সালে রিট পিটিশন হচ্ছে, এবং সেই রিট পিটিশন গুলো গ্রাহ্য হচ্ছে। সে গ্রাহ্য হতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু এইটা কিন্তু আমাদের মাননীয় সিজিআই যেটা বলছেন যে স্ক্যান ওএমআর নেই কেন, না থাকাটাই স্বাভাবিক। তার কারণ এটাই হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে এটা একটা প্র্যাকটিস, যে একটা নর্মাল টাইম পিরিয়ডের পর আর রাখা যায় না। এই যেমন এসএসসি স্টাফ সিলেকশন, সেক্ষেত্রে 6 মাস হচ্ছে মেন আনসার শিট রাখার নিয়ম। আর 2014 সালে তারা নিয়ম পরিবর্তন করে স্ক্যান ওএমআর এর কথা প্রথম নিয়ে আসে, তো 3 বছর। তাহলে আমি যদি দেখি 18 সাল থেকে 3 বছর হয়, 18 মার্চের থেকে, তাহলে 2021-এর মার্চে 3 বছর হয়ে যায়, তাতেও কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে চলে আসছি তামিলনাড়ু। তামিলনাড়ু হচ্ছে আনসার স্ক্রিপ্ট রাখার টাইম হচ্ছে 1 বছর, আর স্ক্যান ওএমআর রাখার টাইম হচ্ছে 1 বছর। আর এখানে সব থেকে গুরুত্বপূর্ণ দেখুন, এখানে বলছে যে এই ডেটা শ্যাল বি ডিলিটেড ইন, মানে 1 বছর 3 দিন পরে আপনাকে এটা বাধ্য, আপনাকে এই ডিজিটাল ডেটা আপনাকে বাধ্য করতে হবে, মানে ডিলিট করে দিতে। জম্মু কাশ্মীর এসএসসি ইউপিএসসি ফলো করছে, মণিপুর ইউপিএসসি ফলো করছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল 1 ইয়ার, অবশ্যই 1 ইয়ার অরিজিনাল। সে ইউপিএসসি থেকে 6 মাস বেশি রাখছে অরিজিনাল আনসার শিট, সে 1 বছর বেশি রাখছে। তাহলে 1 বছর বেশি রাখা মানে 1 বছর যদি থাকে অরিজিনাল, তাহলে তাহলে 1 বছর স্ক্যান ওএমআর এর কোনো প্রয়োজনই থাকে না। যতদিন অরিজিনাল থাকছে ততদিন স্ক্যান ওএমআর থাকলো কি থাকলো না ইররিলেভেন্ট। তাহলে ইউপিএসসি তেও 1 বছর হচ্ছে স্ক্যান ওএমআর ডেটা, তাহলে অলমোস্ট একই রুলস, ইউপিএসসি আর আমাদের একই রুলস। তাহলে আজকে একটা ফান্ডামেন্টাল প্রশ্ন আমি যদি করি, যে 2016 সালে যারা সিভিল সার্ভিস এক্সামে পার্টিসিপেট করেছে এবং আইএএস আইপিএস এখন বিভিন্ন আমলা হয়ে কাজ করছেন, তো আজকে 2016 সালের সিলেকশন প্রসেস যদি ইউপিএসসি চ্যালেঞ্জ হয় এবং যদি ডেটা যদি না পাওয়া যায়, তাহলে কি তাদের চাকরি চলে যাবে? কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের ক্ষেত্রে সেই ঘটনাই ঘটছে। তো এই জায়গাটা কিন্তু এসএসসি কখনোই আর্গুমেন্ট করছে না। কেন করছে না আমি জানি না। ওনারা অদ্ভুতভাবে নীরব থাকছেন, সমস্ত আর্গুমেন্ট করছেন না। এবং এমতো অবস্থায় আমার একটাই বক্তব্য সমস্ত বন্ধুদের, এই যে বক্তব্যগুলো আমি রাখলাম, এগুলো হয়তো আপনাদের ইউজলেস নাই, মানে ইউজলেস রাখতে পারে, কিন্তু আমার কাছে এগুলো খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে।
এবং এই কথাগুলো আমরা যদি 7 তারিখে না বলি, সমূহ বিপদ কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। এবং শেষে আমি আমাদের ভারতবর্ষের সব থেকে প্রধান ন্যায়ালয়ের কাছে আমি প্রার্থনা করছি বা আবেদন রাখছি যে তাদের কাছে কিন্তু অলরেডি লিগ্যাল ডেটা আছে। সেটা ওনারা কোন কোন লিগ্যাল ডেটা দিয়ে আমাদেরকে আলাদা করবেন সেটা তারা বিচার করুক, কিন্তু তাদেরকে সেই লিগ্যাল ডেটা দিয়ে আমাদেরকে সেগ্রিগেট করতেই হবে। চাল থেকে কাঁকড় আলাদা করে দিন, এবং সেই ডেটা কিন্তু সাফিসিয়েন্ট ডেটা আছে, এবং সেগুলো সবই লিগ্যাল ডেটা। আর কিছু বলার নেই। ধন্যবাদ। কালকে যে আন্দোলন হচ্ছে সেখানে আমার পূর্ণ সমর্থন আছে, এবং এসএসসি কেই কিন্তু এই কথাগুলো বলতে হবে, এবং রাজ্য সরকারকেও যোগ্যদের পাশে থাকতে হবে। এটাই আমার বক্তব্য। ধন্যবাদ।